প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর চায়নার সাথে শুল্ক যুদ্ধে অবতীর্ণ হলে তা দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে, এমনটাই মনে করছেন দেশের ব্যবসায়ী ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাদের দাবি, শুল্ক যুদ্ধ শুরু হলে তা কেবল দেশের ভোক্তাদের ভোগান্তির কারণ হবে। তবে কোনো বিশ্লেষক মনে করেন এর ফলে দেশে পণ্য উৎপাদন উৎসাহিত হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। জেনিফার বার্গম্যান নামে এই নারী নিউ ইয়র্ক সিটির জনপ্রিয় খেলনার দোকান ওয়েস্ট সাইড কিডসের মালিক। 40 বছর আগে জেনিফারের মা এই দোকানটি শুরু করেন। এই দোকানের অনেক ক্রেতাই অন্তত 2 প্রজন্ম ধরে কেনাকাটা করে আসছেন। তার দোকানের অনেক খেলনাই তিনি চায়না থেকে আমদানি করেন। দেশের খেলনার বাজারের বড় একটি অংশ দখল করে আছে অ্যামাজন। তাই চায়না থেকে পণ্য আমদানির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করলে তা তাদের মতো বড় প্রতিষ্ঠানের জন্য বড় সমস্যা না হলেও ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপদে পড়বেন। জেনিফার জানান, তাদের দোকানের 90% পণ্যই চায়না থেকে আমদানি করা হয়। তাই শুল্ক বাড়ালে এগুলোর দামও বাড়বে এবং শেষ পর্যন্ত ভুক্তভোগী হবেন সাধারণ ক্রেতারা। জেনিফারের আশঙ্কা, সত্যিই যদি চায়নার উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় তবে অনেক ক্রেতাই হয়তো দোকানে আসা বাদ দিয়ে সস্তায় অনলাইনে কেনাকাটা করবেন। ফলে তার দোকানটিও বন্ধ হয়ে যাওয়ার হুমকিতে রয়েছে বলে জানান এই ক্ষুদ্র ব্যবসায়ী। মেট্রোপলিটন স্টেট ইউনিভার্সিটি অফ ডেনভারের ইকোনমিক্সের প্রফেসর কিশোর কুলকার্নি বলছেন, ট্রাম্প যে 3 দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন সেসব দেশ থেকে আমেরিকার মোট আমদানির 46% পণ্য আসে। তিনি বলেন, 25% শুল্ক আরোপ করলে দেশের বাজারে পণ্যের দামই বাড়বে, আর কোনো লাভ হবে না। তবে নেতিবাচক দিকের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনার ইতিবাচক দিকও রয়েছে। এটি চায়নার সাথে আলোচনার একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। সেই সাথে আমদানি নির্ভরতা কমিয়ে চায়না থেকে আমদানি করা পণ্য স্থানীয়ভাবে উৎপাদন ও বাজারজাতকরণে উৎসাহিত করতে চাইছেন ট্রাম্প, এমনটাই মনে করেন অর্থনীতি বিশ্লেষক কেইলি ওগ্রেডি। তবে তিনি মনে করিয়ে দেন, দেশে পণ্য উৎপাদনের খরচ বেশি হওয়ার কারণেই ক্ষুদ্র ব্যবসায়ীরা বিদেশ থেকে পণ্য আমদানি করেন এবং ক্রেতারা কম দামে ভালো পণ্য কিনতে বেশি পছন্দ করে। শীতকালীন ঝড় ও তুষারপাতের কবলে দেশের বিভিন্ন স্থান তুষারে ছেয়ে গেছে নিউ ইংল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। এতে দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন যানবাহন। ক্যালিফোর্নিয়ায় ঝড়ের প্রভাব এখন স্পষ্ট। স্যান্টা ক্রুজে সমুদ্র এখনও উত্তাল। অন্যদিকে ইউটাহতে তুষারের কারণে সৃষ্ট বরফে আটকে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করেছেন তারই আপন ভাই। দেশজুড়ে ঝোড়ো আবহাওয়া ও তুষারপাতের কারণে বিভিন্ন বিমানবন্দরের ফ্লাইট বিলম্বিত কিংবা বাতিল হচ্ছে। টেক্সাসের ডালাসেই বাতিল হয়েছে প্রায় 100টি ফ্লাইট। এই ক্রিসমাসে বরফের শুভ্রতা উপভোগ করছেন অসংখ্য মানুষ। তবে অনেক জায়গায় এই শুভ্রতার চাদর জনজীবনে সমস্যার সৃষ্টি করছে। নিউ ইংল্যান্ড অঞ্চলের বেশ কিছু জায়গায় 1 ফুট পর্যন্ত বরফে ঢাকা পড়েছে। রাস্তাঘাটে বরফের কারণে সমস্যায় পড়ছেন গাড়ি চালকেরা। ভারমন্টের একটি রাস্তায় বরফে পিছলে একটি গাড়ি অন্য আরেকটি টো ট্রাককে ভয়ঙ্করভাবে ধাক্কা দেয়। এতে এক চালক আহত হয়েছে। এদিকে ইউটার সল্ট লেক সিটির রকি মাউন্টেনে তুষারধসে এক স্নোমোবিল চালক হান্টার হ্যানসেন বাহন সহ আটকা পড়েন। পরে তার ভাই ব্রেইডেন এসে তাকে উদ্ধার করেন। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় ক্রিসমাস ইভের ঝড়ের প্রভাব এখনো রয়ে গেছে। স্যান্টা ক্রুজে 30 ফুট উঁচু ঢেউ দেখা গেছে। ঝড়ের তীব্রতায় এখানকার একটি ডকও বিধ্বস্ত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্বিত হচ্ছে। এর মধ্যে টেক্সাসের ডালাসে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া আরকানসা, লুইজিয়ানা ও টেক্সাসে শক্তিশালী ঝড়ের আশঙ্কা জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। পাশাপাশি ঝোড়ো বাতাসের সঙ্গে আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে। প্যাসিফিক নর্থ ওয়েস্টের বেশ কিছু অংশেও ঝোড়ো আবহাওয়ার আশঙ্কা রয়েছে। সাউদার্ন ও মিড ওয়েস্টার্ন স্টেটগুলোতে তীব্র বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশ থেকে অবৈধ অভিবাসীদের বহিষ্কারে ফেডারেল সরকারের ব্যয় $315 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। বৃহস্পতিবার আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে 13 মিলিয়ন অবৈধ অভিবাসীকে দেশ থেকে বহিষ্কার করতে প্রায় 11 বছর সময় লাগবে বলেও জানায় তারা। এদিকে কংগ্রেসের স্বল্প ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতায় যে কোনো বিল পাশ করতে রিপাবলিকানরা বিপাকে পড়বেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে প্রায় 13 মিলিয়ন অবৈধ অভিবাসীকে দেশ থেকে বহিষ্কারের উদ্যোগ নিতে হবে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 4%।
আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের সিনিয়র ফেলো অ্যারন রাইকলিন মেলনিক জানান, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে আইস সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামর্থ্য 3 গুণ বাড়াতে হবে। অবৈধ অভিবাসীদের বহিষ্কারে ট্রাম্পের পরিকল্পনা এখনো প্রকাশ না হলেও ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধানী প্রতিবেদন বলছে, প্রতি বছর 1 মিলিয়ন অবৈধ অভিবাসীকে বহিষ্কার করতে $88 বিলিয়ন খরচ হতে পারে। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল জানায়, সব অবৈধ অভিবাসীকে বহিষ্কারে 11 বছরেরও বেশি সময় লাগতে পারে। আইসের সাবেক ডিরেক্টর রন ভিটেলো জানান, অবৈধ অভিবাসীদের বহিষ্কারে এখনই উদ্যোগ না নিলে পুরো প্রক্রিয়া আরো জটিলতার মধ্যে পড়বে। এনবিসি নিউজকে ট্রাম্প জানিয়েছিলেন, অবৈধ অভিবাসীদের মধ্যে অপরাধীদের সবার আগে দেশ থেকে বের করে দেওয়া হবে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের গ্রেফতারে আইস সদস্যদের আইনি জটিলতার মধ্যে পড়তে হবে। গ্রেফতারি পরোয়ানা জারির ক্ষমতা না থাকায় আইসকে অন্য ডিপার্টমেন্টের সাথে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে কাজ করতে হবে। এর মধ্যে বেশিরভাগ অবৈধ অভিবাসীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের রেকর্ড নেই। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল জানায়, দেশ থেকে সব অবৈধ অভিবাসী বিতরণে আইসের সদস্য সংখ্যা বাড়াতে হবে। নতুন করে প্রায় 30,000 সদস্য আইসে অন্তর্ভুক্ত করতে হবে বলেও জানায় তারা, যদিও এই সংখ্যা অতিরঞ্জিত বলে মনে করেন রন ভিটেলো। এদিকে ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স জানায়, 2022 সালের হিসাব অনুযায়ী দেশের কারাগারগুলোতে 1.9 মিলিয়ন মানুষের ধারণ ক্ষমতা আছে। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের দেয়া তথ্য অনুযায়ী ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে আইসকে প্রতি বছর 216টি করে অস্থায়ী কারাগার নির্মাণ করতে হবে। এর মধ্যে নারী এবং শিশুদের জন্য আলাদা সুবিধার ব্যবস্থা করতে হবে। অবৈধ অভিবাসীদের বহিষ্কারে কারাগারে সবচেয়ে বড় বিনিয়োগের পাশাপাশি আইনি প্রক্রিয়ার জন্য 2000-এরও বেশি বিচারক নিয়োগ দিতে হবে এবং নতুন করে 1100 আদালত নির্মাণ করতে হবে। 10 মিলিয়নের বেশি মামলার বিচার কার্যক্রম শুরু করতেই মামলা প্রতি $2,500 পর্যন্ত খরচ হতে পারে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবৈধ অভিবাসীদের নিজ দেশে পাঠানোর উদ্যোগ নিতে হবে। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিল জানায়, বহিষ্কার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতি বছর 6000-এরও বেশি ফ্লাইট পরিচালনার প্রয়োজন হতে পারে। এতে ঘন্টা প্রতি $17,000 খরচ হবে বলেও জানায় তারা। এদিকে নতুন বছরে কংগ্রেস অধিবেশন শুরু হলে সীমান্ত সুরক্ষা বিলকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানায় সেনেটের রিপাবলিকান নেতারা। হাউস এবং সেনেটে স্বল্প ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতায় যে কোনো বিল পাশে রিপাবলিকানরা বিপাকে পড়বেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। কানাডার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে অসম্মান করার পাশাপাশি জঘন্য কাজ করেছেন। কানাডাকে 51তম স্টেট করার তীব্র বিরোধিতা করে কড়া প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন তারা। এদিকে পানামার প্রেসিডেন্ট হোজে রাউল মুলিনো বলেছেন, পানামা খাল পানামার নিয়ন্ত্রণেই থাকবে। আমেরিকা ও কানাডা দেশ দুটির অবস্থান পাশাপাশি, একে অপরকে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মনে করে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ক্রিসমাস উপলক্ষে দেয়া পোস্টে আবারও কানাডাকে দেশের 51তম স্টেট হিসেবে যুক্ত করার ইঙ্গিত দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গভর্নর উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, কানাডা আমেরিকার 51তম স্টেট হিসেবে যুক্ত হলে দেশ সামরিকভাবে আরো সুরক্ষিত হবে এবং ব্যবসার আকার দ্বিগুণ হবে। এই প্রসঙ্গে কানাডার রাজনৈতিক বিশ্লেষক স্কট রিড বলেন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট নির্বোধের মতো কথা বলেছেন এবং কানাডাকে অসম্মান করেছেন। ট্রাম্পের এই পোস্টের পরিপ্রেক্ষিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে কানাডার সার্বভৌমত্ব এবং আমেরিকার সাথে দেশটির ঘনিষ্ঠ ও শান্তিপূর্ণ সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া এক্সে একটি ভিডিও লিংক শেয়ার করেছেন তিনি। কানাডার রক্ষণশীল নেতা পিয়ের পলিয়েভ সিটিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, কানাডা কখনোই আমেরিকার 51তম স্টেট হবে না। কানাডার রাজনৈতিক বিশ্লেষক লরি উইলিয়ামস বলেন, ডোনাল্ড ট্রাম্প জঘন্য কথা বলেছেন এবং সব সময় তিনি জঘন্য কাজই করে থাকেন। লরি উইলিয়ামস আরো বলেন, ট্রাম্প পানামা খাল দখল ও গ্রিনল্যান্ড কেনারও আগ্রহ প্রকাশ করেছেন। তবে কানাডা সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে সমন্বিতভাবে আরো কড়া প্রতিক্রিয়া জানানো প্রয়োজন বলে মনে করেন তিনি। এদিকে পানামার প্রেসিডেন্ট হোজে রাউল মুলিনো বলেছেন, খালটি পানামার নিয়ন্ত্রণে থাকবে। এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যানের পাশাপাশি এই গুরুত্বপূর্ণ জলপথে চায়নার প্রভাব আছে এমন অভিযোগ অস্বীকার করেছেন তিনি। অন্যদিকে ডেমোক্র্যাটরা মনে করেন ট্রাম্প এ ধরনের মন্তব্য করে ভুল করেছেন। ডাকাতির 10 মাস পর নিউ ইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে এবার ছিনতাই হয়েছে। প্রতিষ্ঠানটির নাম স্কাই ওয়ারলেস ভিডি অ্যান্ড ট্রাভেলস। মঙ্গলবার দুপুরে ব্রুকলিনের ইউক্লিড অ্যাভিনিউ এলাকায় ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। এতে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন স্টোর সুপারভাইজার। এই ঘটনায় মামলা করা হলেও ছিনতাইকারীকে এখনও ধরতে পারেনি পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা যায় মঙ্গলবার দুপুরে মানি ট্রান্সফার ও মোবাইল সার্ভিসের দোকান স্কাই ওয়্যারলেসে 3 কর্মী গ্রাহকদের সেবা দিচ্ছেন। এ সময় জ্যাকেট পরিহিত এক ব্যক্তি দোকানে প্রবেশ করে বিভিন্ন মোবাইল দেখতে থাকেন। মোবাইলের দাম পরিশোধ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে স্টোর সুপারভাইজারের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ওই ব্যক্তি। একটি মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যান তিনি। উনি যখন পেমেন্ট করতে গেছে, পেমেন্টের সময় তার বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে। তার পকেটে অনেকগুলো ক্রেডিট কার্ড ছিল। এই ক্রেডিট কার্ডগুলো একটার পর একটা ফেল হচ্ছিল, ডিক্লাইন হচ্ছিল। দেন ঘটনা দেখে আমি আসার পর তার আইডি কার্ডটা শো করতে বলি। নার্ভাস হয়ে যায়, আপসেট হয়ে যায়। দেন সে আমাদের হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার জন্য ভেতরে আসার জন্য চেষ্টা করে। দেন আমরা তাকে ভেতরে আসতে দেইনি। এক পর্যায়ে আমার সাথে তার একটা মারামারি পর্যায়ে চলে যায়, ধস্তাধস্তির পর্যায়ে চলে যায় আর কি। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্কাই ওয়্যারলেসে মোবাইল ফোন ও $10,000 ডাকাতি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনার রেশ কাটার আগেই এবার ছিনতাইয়ের কবলে পড়ল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটি। ইউক্লিড অ্যাভিনিউ এলাকায় মাঝে মধ্যেই এ ধরনের ঘটনা ঘটে, তাই সবার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। এই নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা, এবং রাস্তাঘাটেও বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। এগুলো প্রতিদিনই আমরা কিছু না কিছু শুনছি। তো ওভারঅল আমাদের কাছে মনে হচ্ছে যে এই এরিয়াতে, ব্রুকলিন এরিয়াতে, এই ইউক্লিড এরিয়াতে নিরাপত্তা আর একটু জোরদার করা উচিত। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পানামা খাল, গ্রিনল্যান্ড ও কানাডার দখল নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি আমেরিকার সাথে বিশ্ব সম্প্রদায়ের সম্পর্কের অবনতি ঘটাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফ্লোরিডার সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান কার্লোস কুরবেলো বলছেন, আমেরিকার বাণিজ্যিক স্বার্থেই পানামা খাল নিয়ে এমন অবস্থান নিয়েছেন ট্রাম্প। তবে পানামা, গ্রিনল্যান্ড ও কানাডা নিয়ে ট্রাম্পের মন্তব্য দেশগুলোর সঙ্গে আমেরিকার সম্পর্ককে ঝুঁকিতে ফেলছে বলে সতর্ক করেছেন সাবেক এই রিপাবলিকান কংগ্রেসম্যান। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প পানামা খাল আবার আমেরিকার নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলেছেন। এই খাল ল্যাটিন আমেরিকার দেশ পানামায় অবস্থিত এবং কয়েক দশক ধরে তারাই গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ন্ত্রণ করছে। স্বাভাবিকভাবেই পানামা সরকার ট্রাম্পের ওই ধারণাকে নাকচ করে দিয়েছে। খালটি নিয়ে ট্রাম্পের আপত্তি দুটি। তার মতে খাল কর্তৃপক্ষ এটি ব্যবহারের জন্য আমেরিকার কাছ থেকে অত্যন্ত বেশি হারে মাসুল নিচ্ছে। এছাড়াও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এই খালের উপর চায়নার প্রভাব ধীরে ধীরে বাড়ছে। ট্রাম্প বলছেন, আমেরিকা উদার হাতে যেভাবে পানামাকে সহায়তা করেছে, তারপরও দেশটি যে হারে মাসুল নেয় তা হাস্যকর। পানামা খাল দখল করার ইচ্ছা প্রকাশের পর কানাডা ও গ্রিনল্যান্ড নিয়েও একই ধরনের বক্তব্য দিয়েছেন তিনি। সব মিলিয়ে বেশ গুরুত্ব নিয়েই আমেরিকার ভূখণ্ড বাড়ানোর কথা ভাবছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান কার্লোস কুরবেলো বলছেন, ট্রাম্পের এমন উদ্যোগের প্রভাবে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে আমেরিকা সম্পর্কের অবনতি হওয়ার ঝুঁকি রয়েছে। সাবেক এই রিপাবলিকান কংগ্রেসম্যান মনে করেন, ট্রাম্পের এমন পদক্ষেপের নেতিবাচক প্রভাবে বিশ্ব বাণিজ্যে আমেরিকার অবস্থান দুর্বল হতে পারে। নিউ ইয়র্কের ম্যানহাটনের হেরাল্ড স্কয়ারে একটি ইয়েলো হলুদ ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিলে অন্তত 6 জন আহত হয়েছে। তাদের মধ্যে 3 জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এই দুর্ঘটনায় 9 বছরের এক শিশুর পা ভেঙে গেছে। ক্রিসমাসের উৎসবে মেতেছিলেন নিউ ইয়র্কবাসী। এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে ম্যানহাটনের 6th এভিনিউ 34 স্ট্রিট এলাকায় হারাল্ড স্কোয়ারে ফুটপাতে পথচারীদের ওপর আচমকা উঠে যায় একটি হলুদ ট্যাক্সি। এতে আহত হন 9 বছরের এক শিশু ও তার মা সহ অন্তত 6 জন। দুর্ঘটনায় আহত শিশু ও 2 নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার আকস্মিকতায় প্রত্যক্ষদর্শীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। আহত শিশু পরিবার নিয়ে ক্রিসমাস উদযাপন করতে নিউ ইয়র্কে এসেছিল। দুর্ঘটনায় তার পা ভেঙে যাওয়ায় এখন দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। বাকিদের অবস্থা স্থিতিশীল হলেও মানসিক আঘাত এখনো কাটেনি। দুর্ঘটনার সময় চালক শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রক্তচাপজনিত সমস্যার কারণে 98 বছর বয়সী ওই চালক দুর্ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। তদন্ত চললেও প্রাথমিকভাবে একে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে দেখছেন না তারা। 9 বছর বয়সী শিশু সহ 2 জনকে ওয়েল কর্নেল মেডিকেল সেন্টারে এবং 1 জনকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেরিয়ান উইলিয়ামসন বলেছেন 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডিএনসির কাজে কিছুটা নৈতিক দুর্নীতি ছিল। বৃহস্পতিবার এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ডেমোক্রেটিক পার্টিকে নৈতিক নীতির পক্ষে দাঁড়ানো উচিত এবং দলটির রূপান্তরমূলক পরিবর্তন প্রয়োজন। সম্প্রতি ডিএনসি চেয়ার পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এই ডেমোক্র্যাট। মেরিয়ান উইলিয়ামসন বলেন, যারা ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা প্রশাসনিক দক্ষতা এবং কার্যকারিতা সম্পর্কে কথা বলছেন, পাশাপাশি সব স্টেটের কৌশল এবং তহবিল সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ কথাও বলছেন। তবে মেরিয়ান মনে করেন গণতান্ত্রিক বিজয়ের জন্য এগুলো যথেষ্ট নয়। এই কারণেই তিনি এবছর ডিএনসি চেয়ার পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই আমেরিকার মানুষদের তার কাছে টানছেন, পাশাপাশি আমেরিকায় কর্মরত মানুষদের বের করে দেওয়ার হুমকি দিয়েছেন, কারণ তাদের সাথে ডেমোক্র্যাটদের ভালো সম্পর্ক রয়েছে। এক প্রশ্নের জবাবে ডেমোক্র্যাট বলেন, 2024 সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডিএনসির কাজের মধ্যে কিছুটা নৈতিক দুর্নীতি ছিল বলে তিনি মনে করেন। মেরিয়ান আরো বলেন, লিঙ্গ, বর্ণ বা জাতিগত পরিচয় এখন কেউ প্রতিদ্বন্দ্বিতা করে না, যোগ্যতা এবং দলের বিবেচনায় তারা প্রতিদ্বন্দ্বিতা করেন বলে তিনি মনে করেন। মেরিয়ান মনে করেন দলকে নৈতিক নীতির পক্ষে দাঁড়ানো উচিত এবং সত্যিকারের ডেমোক্রেটিক নীতির পক্ষে থাকা উচিত। আমেরিকার জনগণকে রাজনীতির ব্যবহারিক তাৎপর্যের সাথে পুনরায় সংযোগ করতে সাহায্য করতে চান তিনি। এদিকে মেরিয়াম উইলিয়ামসনের ডিএনসি চেয়ারের পদে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক জোয়ানিতা টলিফার বলেন, মেরিয়ানের বিবৃতিকে তিনি সমর্থন করেন। ডেমোক্রেটিক পার্টির রূপান্তরমূলক পরিবর্তন প্রয়োজন বলে তিনিও মনে করেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।